স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে আমাদের আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক ডক্টর AK এনামুল হক। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ধন্যবাদ। জি, আমরা দেখেছি BBS একটা প্রতিবেদন দিয়েছে যে অর্থনীতির গতি কিছুটা কমেছে, আসলে কমছেই যতটুকু আমরা জানি। জানুয়ারি মার্চ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে 2.22% দাঁড়িয়েছে, যা আসলে গত অর্থ বছর আগের দুই প্রান্তিকের তুলনায়ও কম। এই যে জিডিপি প্রবৃদ্ধিতে এই ধীরগতি বা নিম্নগতি, এটা বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা তো কি বলে যে ফাইনাল এস্টিমেট না, মানে আমরা যেটা করি আমরা মার্চ পর্যন্ত যে এস্টিমেটটা পাই, তারপরে আমরা গত বছরের প্রোডাকশন ধরে এস্টিমেটটা দিই। সো আমার অবজারভেশন হচ্ছে যে এর মধ্যে যেহেতু গত প্রান্তিকে অর্থাৎ এতে ইলেকশনটা গেল, সুতরাং ইকোনমি আস্তে আস্তে পিক আপ করার, ইলেকশন এক্সপেন্ডিচার হচ্ছে জিডিপিতে বাড়বে। সুতরাং এন্ড অফ দ্য ডেতে যদি আমরা জুনের রিভাইসড এস্টিমেট দেখি 4% প্লাস থাকবে। এটা নিয়ে আমি এত চিন্তিত না আমি যতটা। বিনিয়োগ ও শিল্পায়নেও একটা ধীরগতি, আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কিন্তু ছিল এবং বহুদিন যাবৎ, বিশেষ করে গত 2 বছরে ইন্টারিম গভর্নমেন্ট থাকাতে অনেকে বসেছিল কি হচ্ছে না হচ্ছে সেই চিন্তা থেকে। এখন এবারের গভর্নমেন্ট আসার পরে বাজেটে বিশেষ করে অনেকগুলো ইনসেনটিভ দেওয়া হয়েছে, সুতরাং আমি আসলে মাত্র জুলাই মাস, সুতরাং এখন পিক আপ করা উচিত। মানে অনেকগুলো ভালো ইনসেনটিভ আছে, যেমন ধরেন এই প্রথমবার আমরা পরীক্ষামূলকভাবে ইকোনমিক জোন, যেটা চিটাগং আনোয়ারাতে, সেখানে আমরা ইকোনমিক জোন বলি নাই, ওটাকে আবার ফ্রি ট্রেড জোন বলছি। তার মানে ওখানে যারা ইনভেস্ট করবে তাদের ইম্পোর্ট ডিউটি কোথাও দিতে হবে না। সুতরাং এটা একটা ভালো স্ট্র্যাটেজি, এটা একটা সুযোগ এবং অর্থনীতিতেও একটা বড় সুযোগ। তার মানে এটাকে টার্গেট করে ইনভেস্টমেন্ট আসা উচিত, এটা বিদেশি, এবং কারণ ওখানে যেহেতু ইনপুট আসবে কোনো ট্যাক্সই দিতে হবে না, এটা একটা ভালো কাজ করছে। আরও একটা কাজ করছে, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরকে কাজ করার জন্য একটা স্ট্র্যাটেজি আসছে, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরকে বলা হচ্ছে যে তোমরা NPL, যেটা নিয়ে আমরা সবাই চিন্তিত, সেটা কমাতেই হবে। এখন এটা কমাতে গিয়ে তারা যদি নিজেরা মার্জ করে ফেলে সেটা ফাইন, তাদেরকে তাদের ক্যাপিটাল নতুন ক্যাপিটাল পুশ করতে হবে। অর্থাৎ যে আমি এভাবেই থাকবো এটা হবে না, উইচ ইজ এ গুড স্টেপ। আরেকটা যেটা আছে, যেটা নিয়ে অনেক হয়তো কথা বলছেন, সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেটে যে কমানোর ধারণাটা ছিল, এটা হয় নাই, এবং আমার ধারণা এটা সঙ্গত। এই কারণে যে আমাদের ইনফ্লেশন যেহেতু এখনও হাই, এবং এই প্রান্তিকেও আমার ধারণা ইনফ্লেশন একটু করে বাড়বে, অগাস্ট পর্যন্ত বাড়বে, তারপরে কমবে। সুতরাং এই সময় ইন্টারেস্ট রেট রিডিউস করাটা রিস্কি ছিল, তাতে ব্যাঙ্কগুলোর ডিপোজিট সংগ্রহ করতে কষ্ট হতো। তো সেই সব মিলিয়ে ইকোনমিকে যে মোমেন্টামটা বাজেট দিল, সেটা ধরা পড়তে গেলে আপনার সেপ্টেম্বর পর্যন্ত যাবে, সেপ্টেম্বরের মধ্যে মুভ করবে ইকোনমি। সুতরাং আমার ধারণা আগামী প্রান্তিকে না হলেও ডিসেম্বর নাগাদ যখন ফোরকাস্টটা আসবে, ইকোনমি মুভ করে যাবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে আমরা দেখেছি যে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সুযোগ সুবিধা দিচ্ছে, এবং যতটুকু করছে যথেষ্ট, আমরা যতটুকু দেখছি। দেশীয় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে কয়েকটা কাজ ছিল, যেমন ধরেন একটা কাজ করছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে যারা চিপ মেশিনস আনবে সেগুলোতে ট্যাক্স খুবই কমিয়ে দিয়েছে, সেটা একটা করছে। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকল, এবং ওখানে আমদানিতে কস্টিং কমিয়েছে, সেগুলো এখন হবে কি, অনেকগুলো ইন্ডাস্ট্রি বলবে যে আমার ইন্ডাস্ট্রির ভেতরে ইভি ছাড়া কিছু চালাবো না, সুতরাং এখানে পেট্রোল অনেকগুলো খরচ কমাবে, সেটা করছে। আরেকটা কাজ করেছে, ইটস ভেরি ইন্টারেস্টিং, এটা আগে কখনো চিন্তা হয় না, সেটা হচ্ছে যে বিজনেস ইনস্টিটিউশন পুরোপুরি ব্যাংকিং সেক্টর নির্ভর থাকবে, অর্থাৎ তার ট্রানজ্যাকশনে ব্যাংকের বাইরে ট্রানজ্যাকশন নাই, সেই বিজনেস সেন্টারকে বলা হয়েছে 2.5% অতিরিক্ত ট্যাক্স ব্রেক দেবে। সুতরাং একটা এক ধরনের স্বচ্ছতা আনার একটা চেষ্টা। এগুলো আমার ধারণা ইনভেস্টরদের বুঝতে একটু সময় নেবে, কিন্তু এখন যে ডিরেকশনটা আছে, ইকোনমি মুভ করার কথা, ইনভেস্টরদের মুভ করার কথা, তারা সবসময় একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট বেশি, বাট সেখানে ইনসেন্টিভ, অনেকগুলো ইনসেন্টিভ দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রির জন্য। আমার মনে হয় সেই দিকগুলোর তুলনা করলে আমার হিসাবে
যে ইকোনমির স্পিডটা এখন থেকে বাড়তে শুরু করবে। আমরা জানি যে রেমিটেন্স প্রবাহ আমাদের খুব ভালো, বৈদেশিক মুদ্রা রিজার্ভও ভালো। এর মধ্যে গত কয়েকদিন ধরে আসলে ডলারের বাজারেও একটা অস্থিরতা তৈরি হয়েছে, ডলারের দাম বাড়ছে। এটা আসলে অর্থনীতিতে কি ধরনের প্রভাব রাখবে? দাম বাড়ার প্রথম কারণ আমার যা বুঝতে পারছি সেটা হচ্ছে ইম্পোর্টের প্রেশারটা বাড়ছে, যেটা ইনভেস্টমেন্টের পক্ষে। মানে আমি যখন ডলারের ডিমান্ড বাড়াই তখন দামটা বাড়তে থাকে, তার মানে ইকোনমিতে ইনভেস্টমেন্ট আসবে। যদি এটা বিদেশি বিনিয়োগ আসে তখন এটা পড়বে। হ্যাঁ, সুতরাং হিসাব যদি করেন এটাও একটা গুড সাইন, মানে খারাপ অর্থে না, এই সেন্সে যে কেন দামটা বাড়লো, ডিমান্ড বাড়ছে, ডিমান্ডটা কেন বাড়লো, আমি তো এমন কিছু নতুন করি না, যেটা হচ্ছে ইনভেস্টমেন্টে মানে অনেকগুলো এলসি ওপেন হচ্ছে, এই কাজগুলো। বাংলাদেশ ব্যাংকও এটা বলেছে যে আমদানি দায় পরিশোধ করতে গিয়ে আসলে আমাদের ডিমান্ডটা বাজারে বাড়ছে। একটা অস্থিরতা তৈরি হচ্ছে। সুতরাং আমি অতটা চিন্তিত না। সুতরাং আর অন্যদিকে যেটা বলছেন, যেটা রেমিটেন্সটা প্রবাহটা ভালো, এটা দেশের জন্য ভালো এই সেন্সে যে রেমিটেন্স প্রবাহ যখন ভালো থাকে তখন আমি আমার বিশেষ করে বিদেশি বিনিয়োগরা আসতে চায়, কারণ তারা চিন্তা করে যে ইকোনমিতে একটা স্টেবল ফ্লো অফ রেমিটেন্স আছে, আমি ওখানে গেলে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারবো। এখন যেমন এই বাজেটে প্রফিট রিপ্যাট্রিয়েটের জন্য সহজ করে দিয়েছে, যে যারা বিদেশি বিনিয়োগকারী তারা রিপ্যাট্রিয়েট করতে পারবে। তবে আমার অবজারভেশন হচ্ছে বিদেশি বিনিয়োগ হঠাৎ করে আসে না। বিদেশি বিনিয়োগ করতে গেলে দেশি বিনিয়োগকারীদের আস্থাটা ইম্পর্টেন্ট এবং তাদের ইনভেস্টমেন্টের সাথে আসবে। মানে শুধু বিদেশি বিনিয়োগ করলে আমি অনেকটা বাংলাদেশের মতো দেশে অনেকটা রিস্কও দেখি। রিস্কটা এই কারণে যে বিদেশ থেকে টাকা নিয়ে এসে তখন দেখবেন যে আমাদের দেশি বিজনেসম্যানরা সব বিদেশি হয়ে গেছে। তারা অলরেডি তাদের অনেকেরই আত্মীয় নিজেরা বাইরে চলে গেছে, জাতীয়। এখন দেখেন সিঙ্গাপুর থেকে ইনভেস্টমেন্ট চলে আসবে, বাংলাদেশি কোম্পানি ইনভেস্ট করবে। সুতরাং আমি মনে করি যে বিদেশি বিনিয়োগ ইপিজেড এর বাইরে যদি আসতে হয় তাহলে বাংলাদেশে বিনিয়োগকারীর সম্পৃক্ততা থাকা উচিত, যাতে করে গভর্নমেন্ট বিপদ আপদ হলে অথবা অন্যায় করলে ধরতে পারে। কারণ এটা না হলে, যদি ইপিজেড এর ইকোনমিক জোনের বাইরে থাকে তাহলে তো তারা আনফেয়ারলি কম্পিট করবে এবং এখানে ফাঁকিবাজে যেটা অন্যরা করতে পারবে না। মানে সেই কারণে তখন বিজনেসম্যানরা যেটা করবে, দেশ থেকে টাকাটা বিদেশে নিয়ে গিয়ে বলবে যে আমি এখন বিদেশে বিনিয়োগকারী। নাগরিকত্ব কিনতে পাওয়া যায়, প্রায় প্রত্যেকটা দেশ নাগরিকত্ব দেয়। সুতরাং আমি এইটার অতটা পক্ষে না, আমি বলবো যে না, দেশি বিনিয়োগকারীকে সাথে রাখতে হবে। চীনের সাথে বাণিজ্য নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং আমরা একটা গুড সাইনও দেখতে পাচ্ছি যে চীনের সাথে আমাদের বাণিজ্যের ঘাটতিও আসলে কমে আসার বা একটা ভালো সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়ানোর ব্যাপারে কথা হচ্ছে এবং নানান ইতিবাচক দিকও আমরা দেখছি। চীনের সাথে আসলে বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা কতটুকু? চীনের সাথে বাণিজ্য আমাদের যে রুটটা এখন আছে, আমরা যেভাবে করছি, বিশেষ করে আমরা প্রায় 50% ইম্পোর্টের চীন থেকে আসে। সুতরাং আমরা একটা বিশাল বাণিজ্য, সেটা হচ্ছে আমদানি বাণিজ্য। রপ্তানি করতে গেলে চীনের সাথে যে সম্পর্কটা আসতে হবে সেটা হচ্ছে যেটা আমরা কোরিয়ার সাথে করেছিলাম। কোরিয়া যখন মনে আছে কিনা, যখন বাংলাদেশে গার্মেন্টস আনে তখন আমরা একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম, সেটা হচ্ছে যে কোরিয়ান ইনভেস্টররা এখানে টাকা দেবে না, তারা বিজনেসটা দেবে আর আমরা বিজনেসটাকে ব্যবহার করব। এই স্ট্র্যাটেজিটা এইবারই গভর্নমেন্ট গার্মেন্টসের বাইরে সকল ইন্ডাস্ট্রিতে পুশ করছে এবং এটা যেহেতু সকল ইন্ডাস্ট্রিতে আসে, তার মানে চীনকে যদি ভালোভাবে তাকান, চীন গাড়িতে নাম্বার 1 অথবা নাম্বার 2 গাড়ি ক্রেতা এবং একটা গাড়িতে শত শত প্রায় লক্ষখানেক পার্টস। তার মধ্যে দেখেন বাংলাদেশ কতগুলো জিনিস ভালো করতে পারে। সিট কাভার থেকে শুরু করে যেগুলো লেবার ইন্টেন্সিভ, এগুলো আমাদের দেশে তৈরি করে ওখানে চলে যেতে পারে। তার মানে এই অর্ডারগুলো আনার জন্য আমাদের এখন সুযোগটা বাড়লো, যেটা আগে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল। লেদার প্রোডাক্টসে যেহেতু বাংলাদেশের আছে, সেই ইন্ডাস্ট্রিটা বুস্ট পাবে চীনের এটাকে যদি ধরতে পারে। একটা দ্বিতীয় হচ্ছে আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রি। একটা গাড়ির পার্টসে লাইট থেকে শুরু করে কাভার থেকে শুরু করে প্রচুর প্লাস্টিক কম্পোনেন্ট আছে। আমাদের দেশে প্লাস্টিক ইন্ডাস্ট্রি ভালো, এখন তারাও সেই সুযোগটা পাওয়া উচিত। সুতরাং আমি ভাবছি যে মাত্র আসলো তো, এই 1 মাসে আপনি বুঝতে পারবেন না, কিন্তু বিজনেসম্যানরা বুদ্ধিমান, তারা জানে কোথায় যেতে হবে। সুতরাং তারা এইগুলো একটা একটা করে দেখবে। টয় ইন্ডাস্ট্রি বাংলাদেশে তারা হয়তো ইনভেস্ট না করবে, কিন্তু বিজনেসটা এখানে আসতে পারবে, কারণ তারা লেবার ইন্টেন্সিভে থাকতে চাচ্ছে না। আবার দেখেন লাইট বাল্ব, স্মল ইঞ্জিনিয়ারিং, এগুলোতে আমাদের অ্যাডভান্টেজ আছে। সুতরাং চীন আমাদের দুটো ইকোনমিক জোন চেষ্টা করছে ইনভেস্ট করতে তাদের জন্য, সেটা তাদের মার্কেটটাকে, প্রোডাকশনটাকে ডাইভার্ট করার জন্য। আরেকটা উদ্যোগ যেটা আপনি এখন পাবেন না, কিন্তু চীনের সাথে যেটা হতে পারে, সেটা হচ্ছে থ্রো মায়ানমার যে লিঙ্কটা, করিডোরটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে। দেখেন মায়ানমার হচ্ছে এই অঞ্চলে, আফ্রিকার বাইরে যদি কোনো দেশ মিনারেল সাপ্লাই করে, মায়ানমার
সুতরাং মায়ানমার চীনকে মিনারেল সাপ্লাই করে। মায়ানমারের এই অ্যাডভান্টেজটা যদি করিডোর হলে কিন্তু খুব ডিফিকাল্ট না, কারণ চীনের সাথে মায়ানমার হয়ে অলরেডি রেল লাইন আছে। সুতরাং আমরা শুধু কানেক্টিভিটি নেব। কানেক্টিভিটি যদি ওইটুকু পর্যন্ত যেতে পারি, তখন আমাদের নতুন বিজনেস উদ্যোগ আসবে, যেগুলো আমরা এখন চিন্তা করতে পারছি না। মায়ানমারের রিসোর্সকে ব্যবহার করে মেটাল ইন্ডাস্ট্রিগুলোকে তখন বলবে যে আমাদের এখানে করতে পারি, কারণ আমাদের সেই টেকনোলজি আছে। তো আমি আরেকটা হচ্ছে মায়ানমার এক্সপোর্টার অফ ইলেকট্রিসিটি। মায়ানমার থাইল্যান্ডে ইলেকট্রিসিটি এক্সপোর্ট করে। তো আমরা আমাদের যেহেতু ঘাটতি আছে, সুতরাং আমরা আনতে পারি। সুতরাং অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করা খাত উচিত। সংশ্লিষ্ট অনেকেই বলছে যে চীনের সাথে আমাদের কৃষি খাতেও একটা বাণিজ্য বাড়ানোর সুযোগ আছে। কৃষিখাত তো অলরেডি আমরা ইম্পোর্ট করি। আপনি দেখেন ফলের মার্কেটে চীন ইজ ডমিনেটিং। তো সুতরাং অনেকগুলো আমরা অলরেডি করি, কিন্তু আমি দেখছি এইগুলো আমাদের বিশাল অ্যাডভান্টেজ, যেগুলো আমরা এখনো নতুন খাত হিসাবে ইকোনমিতে আসা উচিত। এবং এই সুযোগটা যদি হয়, এটার সাথে একটাই রিস্ক, সেটা হচ্ছে পলিটিক্যাল রিস্ক, গ্লোবাল পলিটিক্যাল রিস্ক। কারণ চীনের সাথে আমরা যত বেশি সম্পৃক্ত হব, গ্লোবাল পলিটিক্সে আমরা নজরে আসব। এবং আমি আরেকটা জিনিস বলি, সেটা ইন্টারেস্টিং বোঝার জন্য, যে চীনের সাথে বাণিজ্যে চুক্তি হওয়ার পরে ইন্টিগ্রেট, এর আগে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার ট্রেড ডেফিসিট ছিল, অর্থাৎ শ্রীলঙ্কা বেশি ইম্পোর্ট করতো আমরা যেটা ইন্ডিয়া থেকে করি। চীন যখন শ্রীলঙ্কা ইনভেস্ট করা শুরু করলো, সারপ্লাস হয়ে গেল, কারণ শ্রীলঙ্কা থেকে তখন প্রোডাক্টটা যাচ্ছে ইন্ডিয়াতে। সো চীনের ইনভেস্টমেন্ট আলটিমেটলি আমাদেরকে রিজিওনাল ব্যালেন্স, ট্রেড ব্যালেন্সে সাহায্য করবে। আমরা আবারও আলোচনা ফিরবো এসব নিয়ে, একটা বিরতি নিয়ে ফিরছি। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। দেখছেন বিজনেস টাইমস, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আছেন বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর একে এনামুল হক। আমরা সামষ্টিক অর্থনীতি আলোচনায় ছিলাম। আমরা যদি একটু ব্যাংক খাতের দিকে দেখি, ব্যাংক খাতের যে দুর্বলতা, এটা আসলে সামগ্রিক অর্থনীতিতে এখন কি ধরনের প্রভাব রাখছে, এবং আপনার কাছে কি মনে হয় ব্যাংক খাতের এই যে এখনকার যে পরিস্থিতি বা যে অস্থিতিশীল একটা অবস্থা, এটা আসলে কতদিন লাগবে দেশের ব্যাংক খাত স্থিতিশীল হতে? এইখানে আমরা যদি চিন্তা করি যে একেবারে ন্যাচারালি ঠিক হয়ে আসবে, তাহলে বহুদিন লাগবে। অতএব এই স্ট্র্যাটেজির সাথে আমি পুরোপুরি একমত না। প্রথম কথা বুঝতে হবে যে গন্ডগোলটা হলো, যে পরিমাণ এনপিএল হলো অথবা ব্যাংকের টাকা নাই হয়ে গেল, এর জন্য একটা পদ্ধতি ডেফিনেটলি সত্য, সেটা হচ্ছে ব্যাংক খাতের দুর্নীতিগুলোকে রহিত করার জন্য ব্যবস্থা নেওয়া। কিন্তু আমরা যদি বলি ব্যবস্থা করো, আস্তে আস্তে ঠিক করো, তাহলে কাজ করবে না। এখন যদি আপনি বলছিলেন যে আমানতকারীরা এখনো চিৎকার করছে রাস্তায়, যতক্ষণে চিৎকার চলবে আরেকজন টাকা পকেট থেকে ব্যাংকে দেবে না। সুতরাং এই জায়গায় বসে না থেকে সরকারকে স্পষ্ট চিন্তা করা উচিত যে আমি এটা করে ফেলব। কারণ এখানে যদি আমার কিছু ক্ষতিও হয়, ইকোনমির জন্য লাভ হবে। কারণ মানুষ যদি ব্যাংকে বিশ্বাস করতে না পারে, এই দায় তো আমানতকারীর না, এই দায়টা আমানতকারীর না, এই দায়টাকে মাথায় রাখতে হবে। যেমন আমরা যেটা গত 2 বছর যাবত যা হচ্ছে, দোষ দিয়ে যাচ্ছে, লুট হয়ে গেছে বললাম, এটা লুট হলো, চুরি হলো, কিছু আসে যায় না। আপনি কাউকে ধরছেন না, আবার ধরার জন্য বসে আছেন, কিন্তু যারা শাস্তি পাচ্ছে তারা ভিন্ন লোক। একদমই তাই, একদম সাধারণ মানুষ। আর্থিক খাতে সুশাসনটা বারবারই বলা হয়। আর্থিক খাতে সুশাসনটা আসলে আপনার দৃষ্টিতে যদি আপনি বলেন যে আপনি কি বুঝছেন? এখানে আমার কাছে মনে হচ্ছে আমাদের সিস্টেমিক প্রবলেম যদি খুব ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, আপনি দেখেন ব্যাংকগুলোকে, আমাদের একটা ধারণা হচ্ছে যে ব্যাংকগুলোর সকল কাজ বাংলাদেশ ব্যাংকে যাবে, তো তাহলে তো বাংলাদেশ ব্যাংকে ব্যাংক চালাতে পারে। অতএব এটাও ভুল ধারণা। ব্যাংকগুলো তাদের দায়িত্ব পালন করবে। আবার ব্যাংক যখন দায়িত্ব পালন করবে, আমাদের সবার ধারণা হচ্ছে বোর্ড সবকিছু করবে। তার মানে আপনি আরেকটা ভুল করছেন। বোর্ড কাগজপত্র আসলে পরে সেটা দেখে কাউকে লোন দেয়, এবং আইডিয়াটা হবে যে আমি কাগজপত্র ঠিক মতো যেন আসে। তাহলে একেবারে গোড়া থেকে প্রসেসটা যদি ঠিক না করি আমরা, তাহলে ব্যাংক খাত ঠিক হবে না। অতএব প্রসেসটা ঠিক করতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকেও দায় নিতে হবে, কারণ তারা তো এগুলো মনিটর করার কথা। তাদের মনিটরিং কোথায় ছিল? এগুলো দায়িত্ব যদি আমরা কাউকে না দেই, কাউকে যদি বলি না, কেউ দায় না, একমাত্র দায়ী হচ্ছে এস আলম, এইভাবে যদি আপনি বক্তব্য দেন, তাহলে ব্যাংক খাত ঠিক হবে না। এবং যখন ব্যাংক লুটপাট হলো, তখন যারা ব্যাংকের দায়িত্বে ছিল তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। অবশ্যই আপনি ভুলে যাবেন না। আমরা কয়জনকে দেখেছি যে তাদেরকে আইনের আওতায় আনা? আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকে এমডি চেঞ্জ করছে রাত্রে 12টায়।
তো তাইলে শাস্তির কেউ পায় নাই? এমডির কাগজটা তো কোথাও হয়ে যাচ্ছে, রাত্রে 12টায় চেঞ্জ করতে হবে কেন? এবং আমরা এগুলো কিন্তু এখনো যে হচ্ছে না তা না, এখনো দু একটা ঘটনা শুনতে পাচ্ছি। তার মানে আমরা সিস্টেমিক পরিবর্তন আনি নাই। যতক্ষণ পর্যন্ত এটা আনবো না, আমার ধারণা সাধারণ লোক বলবে যে একদিকে রাস্তায় আমানতকারীরা, অন্যদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে সিঙ্গাপুরে দুনিয়াতে, তাহলে আমি ব্যাংকে কেন টাকা রাখবো? অতএব এই পরিবর্তনটা শক্তভাবে আনা উচিত, এবং এটা আনাটা আমার মনে হয় সময়ের দাবি। এবং এটার জন্য যদি অপেক্ষা করি বলে না ব্যাংক নিজে নিজে ঠিক হয়ে যাবে, আনসার হচ্ছে কেন নিজে নিজে ঠিক হয়ে যাবে? সুতরাং আমি মনে করি এখানে একটু স্পষ্ট হওয়া উচিত। আমাদের পরিষ্কারভাবে যে দায়িত্বগুলো নেওয়া উচিত নিচ্ছি না, আমরা ভুল লোককে শাস্তি দিচ্ছি। একদমই তাই। আমাদের দেশের অর্থনীতির আজকের যে অবস্থা, আমরা দেখলাম যে পুরোটাই ব্যাংক খাতের উপর নির্ভরশীলতাই আসলে ব্যাংক খাত লুট হয়ে গেছে, দেশের অর্থনীতিটাও ডাউন হয়েছে। আমরা ব্যাংক খাতের বিপরীতে যে আমরা পুঁজিবাজারকে কেন আসলে বন্ড মার্কেট বা পুঁজিবাজারকে কেন শক্তিশালী করতে পারছি না? এটাও একটা বাড়তি কারণ। এটা যদি খুব সাদামাটা ভাবে বলি তাহলে দেখেন, এটা আমি যদি ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত না দিতে হয়, তাহলে আর পুঁজিবাজারে গেলে কি করতে হবে? হয় লাভ দিতে হবে, না হলে আমার শেয়ার দিতে হবে। তাহলে আমি কেন ব্যাংকে গিয়ে এগুলা করব না? আমি ব্যাংকে লোন না নিয়ে ব্যাংক কিনে ফেলতেছি। এমনও ঘটনা ঘটছে, আমার এখনো মনে আছে, যে আপনি লোন নিতে গিয়ে ভাবছেন যে দরকার কি লোন নেওয়ার, আমি লোন নিয়ে ব্যাংক কিনে ফেলবো, ব্যাংক কিনে ফেলে লুট করা শুরু করব। এই যে পদ্ধতিগত পরিবর্তন, এখন আমি যদি চিন্তা করতে পারি, পুঁজিবাজারে কেউ যাচ্ছে না। কারণ পুঁজিবাজারে গেলে যদি বন্ড মার্কেটে যায়, তাকে বলতে হবে বছরে আমি 12%, 10 থেকে 12% দেবো, এই কথাটা বলতে হবে। সে ভাবছে যে 12% কেন দিতে হবে, আমি তো ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যেতে পারি, আমাকে ধরতে পারবে না। সো আমি এই জন্য বলছি যে আপনি পুঁজিবাজার ঠিক করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ব্যাংকিং খাত স্পষ্ট না হচ্ছে। এবং আমরা ব্যাংকিং খাতে যেভাবে এটাকে ঠিক করা উচিত ছিল সেটা করি নাই। আমরা সবাই ব্যাংকার, গভর্নমেন্ট অফিসারও ব্যাংকার হয়ে যাচ্ছে। ব্যাংকিং ইজ এ স্পেশালাইজড মানে কি বলে ট্রেড। যারা ব্যাংকার, আমি যখন ব্যাংকে যাই, আমি ব্যাংকারকে দেখে টাকাটা জমা দিই। তার মানে ভালো ব্যাংকার টাকা জোগাড় করতে পারে। আমি এখন কি করতেছি, বাংলাদেশ ব্যাংকের অফিসার অমুককে বসায় দিচ্ছি, গভর্নমেন্ট সিভিল সার্ভেন্টকে বসায় দিচ্ছি ব্যাংকে। আনসার হচ্ছে এটার মাধ্যমে আপনি কখনোই ট্রাস্ট আনতে পারবেন না। কারণ একবার যেহেতু ঘরপোড়া গরু সিঁদুরে ম্যাগ দেখলেই ভয় পায়, সেই আমাদের অবস্থাটা ওই জায়গা। অর্থাৎ ব্যাংকিং খাতকে আমার মনে হয় শক্তভাবে পরিষ্কার করা উচিত। আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি বলা চলে ক্ষুদ্র ও মাঝারি খাত, কিন্তু সবসময় আমরা দেখি এই খাতের উদ্যোক্তারাই আসলে অবহেলিত থাকে। দেশের ক্ষুদ্র মাঝারি খাতের উদ্যোক্তাদের উন্নয়নে কি করা যায় এবং তাদেরকে কতটা নীতিগত সহায়তা সরকার দিচ্ছে এবং আসলে তাদের উন্নয়নে কি করা উচিত? আমি আমার চিন্তাটা বলি, ক্ষুদ্র মাঝারি খাতে যারা আছে এরা নিজের চেষ্টা আজকে এই জায়গায় আসছে। এখানে সরকারের বিশাল সহযোগিতা নাই, তারা মাইক্রো ফাইন্যান্সে কিছু সাহায্য পাচ্ছে, ছোট ছোট স্মল ইয়েতে, কিন্তু সেখানে তারা অনেক বেশি ইন্টারেস্ট দিচ্ছে। বাট তারপরেও তারা বলছে যে এটা সুদ মানে দাদন থেকে বেটার, সুদখোরের চেয়ে এটা বেটার, এটাই হচ্ছে তাদের চিন্তা। কিন্তু এই খাতকে যদি আপনি আনতে চান তাহলে কয়েকটা কাজ করতে হবে। একটা হচ্ছে এদেরকে টেকনোলজি দেওয়ার জন্য ট্রেনিং ব্যবস্থা করতে হবে। তো এই কাজটা আমরা অতটা করি না, আমরা অপেক্ষা করছি। দ্বিতীয়ত, যত দিন যাচ্ছে আমরা তাদেরকে আনতে চাচ্ছি ট্যাক্স ব্রেকে, হুইচ ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তাদের পক্ষে প্রতি বছর আয়কর দেওয়া, ফর্ম ফিল আপ করার মতো ক্ষমতা নাই, সক্ষমতা নাই। অতএব আমার আয়কর রুলেও আমি পরিবর্তন আনার পক্ষে তাদেরকে দিকে তাকিয়ে। কারণ তারা যদি 10টা এমপ্লয়মেন্ট জব তৈরি করে, 10টা জব ইকোনমির জন্য পজিটিভ। সুতরাং সেভাবে চিন্তা করে আমরা এসএমইকে শুধু বলছি। আরেকটা হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি এসএমইকে ব্যবহার করলে বেনিফিট পাবে। এটা কিন্তু জাপানিজরা করছে। তারা বলছে যে আমি টয়োটা, ঠিক আছে, তুমি যদি ছোট ইন্ডাস্ট্রিকে সাবকন্ট্রাক্ট দাও তাহলে তোমাকে আমি এই বেনিফিট দেবো। এই চিন্তাটা আমরা এখনো আনি নাই। আমাদের যেটা হচ্ছে সব কিছু, ওয়ালটন একটা বিশাল ইন্ডাস্ট্রি আমাদের দেশে, স্যামসাং বিশাল ইন্ডাস্ট্রি, কিন্তু আমরা স্যামসাংকে বলা উচিত যে তুমি যদি তোমার কম্পোনেন্টের কিছু জিনিস সাবকন্ট্রাক্ট দিয়ে দাও ছোট ইন্ডাস্ট্রিকে, তাহলে আমি তোমাকে ট্যাক্স ব্রেক দেবো। মানে আমাদের এই পলিসিগুলো আমরা শুধু মুখে বলছি। আর ছোট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে তাদেরকে ট্রেন আপ করা, টেকনোলজিতে পরিচিত করা, এই জিনিসটা করা উচিত। আর তৃতীয়ত যেটা হওয়া উচিত সেটা হচ্ছে তারা যদি এক্সপান্ড করতে চায় তাহলে আপনি ইকুইটি সাপোর্ট দেন। এই ক্ষেত্রে আমি অনেকে বলবে যে ইকুইটি সাপোর্ট বলতে অনেকে মনে করবে যে ব্যাংকের মাধ্যমে ইকুইটি সাপোর্ট, হুইচ ইজ ভেরি গুড। ব্যাংক এটা করতে পারে না,
মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট করতে পারে। তাদেরকে বলেন তোমরা ইকুইটি সাপোর্ট দাও। ইকুইটি সাপোর্ট এরকম যে আপনার ব্যবসাটা এক্সপ্যান্ড করতে চান, আমি আপনাকে টাকাটা দেব, কিন্তু আপনি যখন ফেরত দিয়ে দেবেন টাকাটা, তখন আপনার মালিকানা ফেরত পাবেন। এই যে ইকুইটি সাপোর্ট, এগুলো কিন্তু চিন্তা করে আগানো, চিন্তা করে আসলে দেশের অর্থনীতি নিয়ে যতই আমার মনে হয় সবচেয়ে বেশি জরুরি যারা নীতি নির্ধারক আছেন তাদের আসলে সব সেক্টরের সবাইকে নিয়ে বসা এবং সবার কথা শোনা, সেই হিসেব করে আসলে যে কোনো সিদ্ধান্ত নেওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, বিজনেস টাইমসের আজকের আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর এ কে এনামুল হক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।